তো এটা হচ্ছে আমাদের VLSI 1 কোর্সের প্রথম ক্লাস। তো VLSI মানে কি? VLSI মানে হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এখন ভেরি লার্জ আবার কি হইলো, আবার ইন্টিগ্রেশনটা কি হইলো, মানে কি আমি জোড়া দিই, ইন্টিগ্রেশন মানে কি জোড়া লাগানো বা একসাথে অনেক কিছু নিয়ে আসা, সমষ্টি বলতে পারি। তো এখানে কিসের আমি ইন্টিগ্রেশনটা করতেছি? আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন লেখা আছে, একটু পরে পাবো। দেখেন আমি যদি এখানে ধরেন আমার একটা ডিজিটাল ব্লক ছিল, এই ব্লকটা কি করতে পারতো, এখানে আপনি দুটো যদি সংখ্যা দিতেন, ধরেন 2 + 3 দিলেন, এটা এখানে আউটপুট দিচ্ছে 5 সো এই ব্লকগুলি কি ছিল, এটা যদি একটা সহজ एग्जांपल দেই, আগে মোবাইল ফোন কি ছিল, অনেক বড় ছিল না, ফাংশন ছিল কম। এখন মোবাইল ফোন কি ধীরে ধীরে ছোট হচ্ছে, অথবা এটার ফাংশনটাকে অনেক বেড়ে গেছে। তো ধরেন আগে একটা ফাংশন মানে একটা ডিভাইস যে কয়টা ফাংশনের কাজ করতে, ধরেন এটা করতে পারতো। এখন আমি এরকম সাইজেরই একটা ডিভাইস বানালাম যেটা হচ্ছে এরকম 100 যোগ করতে পারবে, এখানে 100টা যোগ করতে পারবে সেম আকৃতিতে। তখন কি হলো, এইখানে যোগ করার জন্য কি লাগবে, ধরেন এটা যোগ না, অন্য একটা ফাংশনই করতে, ইলেকট্রিক্যাল কোনো একটা ফাংশন, ইলেকট্রনিক কোনো একটা ফাংশন। তো এখানে কি থাকে কথা, মসফেট, বিজেটি, তারপর হচ্ছে ডায়োড, অপএম্প, তারপর এই জিনিসগুলো থাকার কথা। অপএম্প তো বেসিক্যালি বিজেটি মসফেট দিয়ে দিবে। তো এখানে এই জিনিসগুলো থাকার কথা। এখন এই জিনিসগুলো মিলে সাপোজ দুই একটা কাজ করতে পারতেছে। এখন আমি এমন একটা অপারেশনাল ব্লক বানাইলাম যে ব্লকটা হচ্ছে সেম আকারের, কিন্তু সেটা হচ্ছে 1000 ফাংশন একসাথে করতে পারবে। আপনি তো কি ওগুলো থাকবে না স্যার? হ্যাঁ, এরকম অবশ্যই এরকম 1000 ফাংশন করতে পারবে। মানে এখানে একটা যোগ করে খালি, মানে 2 আর 3 দিয়ে পুরো ধরেন এক, মানে এরকম করে 1000 1000 2000 যোগ সে এখানে 1000 আউটপুটে আনতে পারবে। মানে এই জিনিসটাকে 1000 গুণ করেন, এটাকে 1000 গুণ করেন, তাহলে আউটপুটে 1000 ইনপুট হলো 2000। এরকম সে কাজ করতে পারতেছে। একটা উদাহরণ দিলাম, সেম অবস্থা। তাহলে এটা করতে হলে আমার কি করতে হবে, এইখানে যে কম্পোনেন্ট গুলো যে কাজটা করতেছে, এইখানে কম্পোনেন্ট গুলোকে কি ছোট করে দিতে হবে না? বেশি অ্যাবজর্ব সাইজ ছোট করতে হবে। সাইজ অবশ্যই ছোট করতে হবে। তো এই সাইজ ছোট হওয়ার বিষয়টা হচ্ছে কি 1960 1965 সেই সময় হচ্ছে যখন ওই যে বিজেপি ট্রানজিস্টার পিকে মানে মাত্র আবিষ্কার হয়েছে বা হচ্ছে এখানে কাজ শুরু হয়েছে, তখন দেখা গেল যে এইগুলি যে ফাংশনালিটিটা, এটা যখন আমি মানে এইটা ফাংশনালিটিটা ফিক্স রেখে আমি এটা সাইজটা যখন ছোট করতে থাকবো, তখন আমার একটা ডিভাইসে অনেকগুলি কাজ করা যাবে। এইখান থেকেই শুরু হলো আমার ওই স্কেল ইন্টিগ্রেশন, মানে এই যে আমার ডিভাইসগুলো ছিল, এই ডিভাইসগুলো কি হচ্ছে বিভিন্ন ইন্টিগ্রেশন স্কেল করা হচ্ছে, মানে একটা চিপের মধ্যে অনেকগুলি সেল আপনি রাখতে পারবেন, ওটার ভিত্তিতে হচ্ছে ওটাই নাম বলা হচ্ছে ইন্টিগ্রেশন। তো ওই প্রসেসটা হচ্ছে তখন থেকে শুরু হচ্ছে। শুরুতে ছিল স্মল স্কেল ইন্টিগ্রেশন, এরপরে হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এরপরে হলো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন যেটা VLSI, এরপর হচ্ছে আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন যেটা এখন যেটার দিকে আগাচ্ছে, এরপর হচ্ছে ন্যানো ডিভাইস নিয়ে আসার পরে জিনিসটা আরো দ্রুত হয়ে যাবে। আচ্ছা, সো আপাতত তো ক্লিয়ার যে VLSI ওয়ার্ডটা করতে ক্লিয়ার, মানে আমার একটা ডিভাইসের ফাংশনালিটি বাড়ানোর জন্য, সেম সাইজের একটা ডিভাইসের ওইটার ফাংশনালিটি বাড়ানোর জন্য ওইটার মধ্যকার কম্পোনেন্টগুলোকে কি আবার অনেক ছোট করে দিতে হচ্ছে। এইটা কি বলা হচ্ছে কি, মানে এইগুলি সবগুলি সমষ্টিবদ্ধ করাই হচ্ছে আমার স্কেল ইন্টিগ্রেশন। তো এটা স্মল স্কেল ছিল আগে, তারপর লার্জ স্কেল ছিল, ভেরি লার্জ স্কেল ছিল, আলাদা লার্জ স্কেল হচ্ছে। তো এইটা নিয়ে ইন্টেলের নাম তো সবাই শুনছে। ওরা কি করে, মেইনলি ওদের সবার দিনে মাদারবোর্ড। এখন এই মাদারবোর্ডে কি থাকে, এই অনেক রকমের ইলেকট্রনিক ডিভাইস থাকে না, স্মল, যেগুলি আমার ম্যাথমেটিক্যাল বা অন্যান্য অপারেশনগুলি করতে পারে, অ্যারিথমেটিক্যাল মানে ALU যেটা ছিল, অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিট বা হচ্ছে সবগুলোর ফাংশন সে করতে পারে। তো এই লজিক ফাংশনগুলো করার জন্য আমার যে কম্পোনেন্টগুলো ইউজ করা হতো, তখন দেখা গেল যে এই কম্পোনেন্টগুলোর সাইজ যদি আমি কম করতে থাকি এবং আগের কাজটা ঠিক থাকবে কিন্তু সেটা সাইজটা ধীরে ধীরে কমাবো, এটি তো আমার উদ্দেশ্য ছিল। মানে আমার একটা জিনিস উন্নত করার উদ্দেশ্য কি, ধরেন আমার মোবাইল ফোনটা
এটা উন্নত আমি কখন আমি ভালো একটা মোবাইল ফোন কিনবো যখন দেখবো এই মোবাইল ফোনে সেম সাইজের মধ্যে আরো অনেকগুলো ফাংশন করা যাচ্ছে আর এটার জন্য কি হচ্ছে কম্পোনেন্ট ছোট করা হচ্ছে। এটা হচ্ছে ইন্টেলের তখনকার সিইও গর্ডন মুর 1965 সালে উনি বেসিক্যালি একটা ইন্টারভিউতে একটা কথা বলছিল যে আমার প্রতি একটা বছর পর পর 10 বছরটা একটা ইয়ে আছে, হ্যাঁ প্রতি 2 বছর মতো আর কি 18 থেকে 24 মাসে আমার কম্পোনেন্টের সাইজ অর্ধেক হয়ে যাবে। সে জাস্ট ইন্টারভিউতে এটা বলছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যেহেতু সে অনেক কিছু অ্যানালাইসিস করতো, অনেক ওই ফিল্ডে সে অনেক প্রশিক্ষিত ছিল, তো তার কথাটাই বেসিক্যালি সবাই লয়ের মতন মেনে নিল না আমার তাহলে প্রতি 2 বছরে কম্পোনেন্টের সাইজ অর্ধেক করতে হবে, তাহলে জিনিসটা আমার ওইভাবে ডেভেলপমেন্ট হবে। অ্যাকচুয়ালি ওই প্রসেসে এই জিনিসটা আগাচ্ছে সেটা হচ্ছে যে যেটা বললো যে each generation of memory chip contain roughly twice as much capacity as its predecessor, and each chip was released within 18 to 24 months with the of the previous chip. এটা মানে বোঝাচ্ছে যে আমার যে চিপটা ছিল ওই চিপে কম্পোনেন্টের ধারণ ক্ষমতা দ্বিগুণ হয়ে গেছে, তার মানে ওইটার যে এলিমেন্টগুলো ছিল সেটা কি অর্ধেক হয়ে গেছে আকারে, এবং সেটা আগেরটা আর পরেরটার মধ্যে তার সময় পার্থক্য হচ্ছে 18 থেকে 24 মাস, মানে 2 বছরের মধ্যে, মানে প্রতি 2 বছর পর পর আমার কম্পোনেন্টের সাইজ অর্ধেক হচ্ছে, অথবা প্রতি 2 বছর পর পর আমার মেমোরি যে ক্যাপাসিটি সেটা দ্বিগুণ হয়ে গেছে। এটা ছিল গর্ডন মুরের সূত্র। ওকে, এই জিনিস সূত্র কিন্তু এগুলি থাকে একদিন আগে গর্ডন মুরের সূত্রটা বলে, আপনি যেভাবে বলবেন সেটা বলে দিতে। আচ্ছা, এরপরে হচ্ছে মসফেট ডিভাইস 1950 সালে শুরু হয়েছে এটার কাজটা। আগে কিন্তু মসফেট বের হয়েছিল, ফেট বের হয়েছিল, পরবর্তীতে ট্রানজিস্টর হচ্ছে এগুলো গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে অনেক কিছু এখানে আছে, এখন আমরা ডাইরেক্ট আমাদের যেটা নিড আছে সেখানে চলে যাব। নিডের সিলেবাস এই কোর্সে আমাদের কি কি করব, বেসিক্যালি আমরা মস ডিভাইস আর মস টেকনোলজি সম্পর্কে জানব। হ্যাঁ, প্রথমে আমরা শিখলাম যে ভিএলএসআই এই ফিল্ডটা কি। এখন ভিএলএসআই এর প্রথম জিনিস হচ্ছে আমার মসফেট। যে আমার জিনিসটা ছোট করার জন্য আগে কি জানা লাগবে, মসফেট নিয়ে জানা লাগবে। আমার মাস্টার্সে একটা কোর্স ছিল মস ডিভাইস, পুরো একটা কোর্স খালি মসফেটের আণবিক অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে পার করা লাগছে, পুরো একটা কোর্স। তো বেসিক্যালি মসফেট হিউজ একটা, মানুষ পিএইচডি করতেছে এটার উপরে, মানে মসফেট হিউজ বড় একটা, মানে হিউজ একটা জিনিস। তো এটারও আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যত টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হচ্ছে তার ইলেকট্রনিক ক্ষেত্রে তার ম্যাক্সিমাম হচ্ছে এই মসফেটের আধারে। আচ্ছা, সো আমরা বেসিক্যালি মানে কি স্যার হচ্ছে মসফেট? মস মানে হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ডিফেক্ট ট্রানজিস্টর। ওকে, এটা আসবে একটু পরে। মসফেট আপনাদের পড়াইছিলাম ইলেকট্রনিক সার্কিট 1 এ, একটু জাস্ট চেঞ্জ দিছিলাম আর কিছু অপারেশন মোটর মনে বলছিলাম। এখন হচ্ছে আমি মসফেট একটু ডিটেইলস আমরা এখন ঢুকে দেখবো যে মসফেট আসলে কেমনে কি কাজ করতেছে। এরপর আমরা মসফেট সম্পর্কে জানবো, তারপরে হচ্ছে এই মসফেটে কেমনে অ্যাকচুয়ালি তৈরি করা হয় ইন্ডাস্ট্রিয়াল লাইফে। বাংলাদেশে কি মসফেট তৈরি করা হয় জানি? বাংলাদেশে মসফেট তৈরি করা হয় না। মসফেট তৈরি করা খুব মানে কষ্টসাধ্য এবং ল্যাবরেটরির জন্য খুব বিশাল একটা জায়গা প্রয়োজন। সেখানে ক্লিন রুম বলে একটা জিনিস থাকে, এবং সেখানে যদি একটা পার্টিকেলও থাকে আপনার মসফেটটা 12টা বেজে যায়, মানে ডাস্ট পার্টিকেলও থাকা যাবে। এরকম রুমগুলিকে বলা হয় ক্লিন রুম, যেটা হচ্ছে ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে ইউজ করা হয়। বাংলাদেশে সেরকম নাই, কিন্তু বাংলাদেশে কিছু কোম্পানি আছে যারা হচ্ছে এই ডিজাইনিং এর কাজটা করে থাকে। মানে কোনো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কোনো একটা তারা টেন্ডারের মতন কোনো একটা ডিজাইন নেওয়া পায়, তারা আমাদের দেশে করে এরপর আবার ডিজাইনটা সাপ্লাই দিয়ে দেয়। ওই মোতাবেক ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিটা জাস্ট হচ্ছে ফ্যাব্রিকেট করে। ফ্যাব্রিকেট মানে জিনিসটা বানানো। ওকে, তো এরকম কয়েকটা কোম্পানি কিন্তু বাংলাদেশে আছে, উডা সেমি, নিউরাল সেমিকন্ডাক্টর, তা এরকম কয়েকটা কোম্পানি রিসেন্টলি 6-7 বছরে খুব ভালো ইফেক্ট দেখাচ্ছে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। কিন্তু তারাও বেসিক্যালি হচ্ছে ডিজাইন এন্ড ভেরিফিকেশনের কাজ করে, কিন্তু ফ্যাব্রিকেশনের কাজটা বাংলাদেশে হয়। এটা হচ্ছে অন্যান্য ইউএসএ বা হচ্ছে ইউরোপ ওই সাইডে এই রিলেটেড কাজ করতে হয়। আচ্ছা, তো হচ্ছে ভিএলএসআই ফুল মিনিংটা কি? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আচ্ছা,
তারপর এখন আমার ভিএলএসআই এর ফিল্ডে প্রথমেই যে জিনিসটা জানা লাগবে সেটা হবে মসফেট। তো মসফেট এটার আগে আমার জানা লাগে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর মানে কি, যেটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল থাকে। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে জেফেট, না দুই প্রকার হয়ে থাকে, এন চ্যানেল আর পি চ্যানেল। আর এর মধ্যে একটা প্রথমে এলিমেন্ট ছিল সেটা হচ্ছে জেফেট, জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এরপরে আমি পেলাম মসফেট, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই মসফেটটা হচ্ছে দুই রকম, এনহান্সমেন্ট, ডিপ্লেশন, এবং প্রত্যেকটা এন চ্যানেল আর পি চ্যানেলে ভাগ করা থাকে। কিন্তু আমার প্রথম জিনিস হচ্ছে আমার মসফেট সম্পর্কে একটু জানা লাগবে। আমরা কি কি দেখবো এখানে করছে, মসফেট কিভাবে কাজ করে, এটা স্ট্রাকচার, এখানে কিভাবে চ্যানেল ফর্মেশন হয়, এটা কিভাবে কারেন্ট কন্ট্রোল করে বা ভোল্টেজ কন্ট্রোল, ভোল্টেজ ডিভাইস, এর পরবর্তীতে মসফেট কিভাবে আমি ফ্যাব্রিকেশন করব সেই জিনিসটা। এটা হচ্ছে এরপরে যদি সময় পাই তাহলে হচ্ছে আমরা ইয়া দেব, কি বলে সিমস কিভাবে তৈরি করে সেটা দেব। আচ্ছা, আর যদি না হয় তাহলে সিমস আমরা মিলের পরে দেব, সিমস লজিক সার্কিট সেগুলো দেব। আচ্ছা, তো এখন যেটা হলো আমরা একটু মসফেট সম্পর্কে জানি, যে মসফেটটা এখানে একটা পোডিয়াম থাকা দরকার ছিল না, নিয়ে গেছে। আসেন আমরা মসফেট সম্পর্কে জানি। পি টাইপ এন টাইপ সম্পর্কে সবার তো মনে আছে না? পি টাইপ এন দেখ, এটা কি একটা পি টাইপ, সাপোজ পি টাইপ পরিবাহী, পি টাইপ পরিবাহীতে কি থাকে, পি টাইপ সেমিকন্ডাক্টর পরিবাহী কাকে বলতেছে, পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরে আমার কি বেশি থাকে, হোল না? পি টাইপে কি বেশি, আর এন টাইপে কারেন্ট, ইলেকট্রন। পি টাইপে হচ্ছে আমার হোল বেশি থাকে, এন টাইপে কি থাকবে, ইলেকট্রন। তাহলে এখানে একটা পি টাইপ, আমি একটা সাবস্ট্রেট নিলাম, ওকে। এইটার মধ্যে কি করলাম, আমি গর্ত করে দুইটা এন নিলাম, এন টাইপ। এটার মধ্যে গর্ত করে পি টাইপের একটা ইট ছিল, ইটের মতো চিন্তা করি, একটা ওয়েফার, এটারে বলা হয় ওয়েফার। সুন্দর একটা নামকরণ করা হয়েছে, ওয়েফার কি থাকে, একটা সুন্দর একটা আয়তাকার বস্তুর মতো থাকে না, ওইরকম বলা হয়েছে যে সেম বস্তু, এটা সিলিকন ওয়েফার বলা হয়, বা হচ্ছে পি টাইপ ওয়েফার। তো এই ওয়েফারটাকে আমি উপরে কি করলাম, উপরে একটু ছিদ্র করে এটার মধ্যে এন টাইপ ইয়া তুলে দিলাম, সেমিকন্ডাক্টর। ঠিক আছে, ঠিক আছে। এরপর এন এর এখানে আমি প্লাস দিলাম। এই প্লাসটা মানে কি, প্লাসটা মানে এন টাইপে কি ইলেকট্রন এর মধ্যে বেশি না, এর মধ্যে এটা কিভাবে পাওয়া যায়, ডোপিং করে। আমি কি করলাম, ডোপিংটা আরো বেশি বাড়াই দিলাম, তখন এটা কি হয়ে গেল, এন প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হচ্ছে কি হেভিলি ডোপড, মানে এই n প্লাস n না লিখে n প্লাস লেখা মানে হচ্ছে এখানে ইলেকট্রন সংখ্যা আরো বেশি, n এর যতটুকু ছিল তার চেয়ে n প্লাস এর আরো বেশি। সো এখন কি হবে বলেন তো, এই n প্লাস আর p পাশাপাশি রাখলাম, তাহলে এখানে কি ইলেকট্রন থাকবে না, তাই তো? এই ব্যাগেও কি ইলেকট্রন থাকবে না? এখন এই হোল আর ইলেকট্রন, মানে এই ইলেকট্রনগুলি তো এখান থেকে এখানে যেতে পারবে না, কিন্তু এই হোল আর ইলেকট্রনগুলি মিলে এখানে কি একটা লেয়ারের মতো হয়ে থাকবে না, একটার উপর আরেকটা বসে। এটা কি হয়ে যাবে, একটা ডিপ্লেশন লেয়ার হয়ে যাবে, মানে এই ইলেকট্রনগুলি এই হোলের সাথে মিলে এই অঞ্চলটাতে কি বসে থাকবে। তো এই ইলেকট্রন আর এই হোলগুলি কি একসাথে মিলে যেতে পারবে না, মাঝখানে একটা বাধার মতো সৃষ্টি হয়ে যাবে। ধরেন এইখানে আপনার কয়েকজন বন্ধু ছিল, এখানে আপনার ওদের কয়েকজন বন্ধু ছিল, এখন যখন ওদের দেখা হইলো এরা সবাই এখানে প্রথম সারিতে এক হয়ে গেল, কিন্তু পরের যারা আছে ওরা কিন্তু এই বাধাটার জন্য আসতে পারে। সো এখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন এরকম একটা সিনারিও আমার পি টাইপ আর এন টাইপে পাওয়া যাচ্ছে। এখন এটাকে আমি মেটাল অক্সাইড কেমনে বানাবো, তো আমি যে কাজটা করলাম এইটার উপরে সিলিকন ডাই অক্সাইডের একটা লেয়ার নিলাম, এই লেয়ারটার নাম হচ্ছে
সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইডের এই লেয়ারটা নেওয়ার পরে স্ট্রাকচারে চলে যাই আমরা। এইটা দেখেন, তো এইখানে আমি কি করলাম, সিলিকন ডাইঅক্সাইডের একটা লেয়ার নিয়ে নিলাম। ওকে, তো এখানে সিলিকন ডাইঅক্সাইডের গেট অক্সাইড বলা হচ্ছে না, এটাকে বলে সিলিকন ডাইঅক্সাইডের একটা লেয়ার নিলাম। তারপর এই লেয়ারের উপরে আমি কি করলাম, আরেকটা মেটাল, যে কোনো মেটাল হতে পারে, একটা মেটালের গেট এখানে স্থাপন করে দিলাম, সেখান থেকে একটা পোলারিটি দিলাম, এটাকে নাম দিলাম গেট। এই জিনিসটা ভালো করে বুঝুন, পরীক্ষা কিন্তু এগুলি আছে বুঝছেন। তো এখানে অনেকের ঘুম পেয়ে যাচ্ছে। সিলিকন ডাইঅক্সাইড দিলাম, গেট দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি আমার সিলিকন ডাইঅক্সাইড, এটা কি একটা মেটাল, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এরপর আমি এইখানে একটা সোর্স দিলাম, এই পাশ থেকেও ডিরেক্ট এখান থেকে একটা ড্রেন দিলাম, ঠিক আছে, এরকম না? তাহলে এখন আমার কি সুবিধা হচ্ছে, এখন আমার লাভ কি হচ্ছে? স্যার গেটের যে লেয়ারটা আছে না, একটা চিকন লেয়ার আছে, ওইটা না এটা হ্যাঁ মেটাল, এরপরে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড ঠিক আছে। এখন দেখ, মানে বেসিক্যালি মসফেট আমি এখন অন করা শিখব। তো এখন এরকম একটা স্ট্রাকচার আমার দাঁড় করানো হলো, যে এখানে একটা পি টাইপ এ টাইপ ওদের পাশাপাশি রাখলাম, এখানে ডিপ্রেশন লেয়ারের মতো ক্রিয়েট হয়ে রইল। আর এখানে একটা সিলিকন ডাইঅক্সাইড নিলাম, মেটাল নিলাম, একটা গেট নিলাম, আর এখান থেকে সোর্স আর ডায়োড নিলাম কি যে এন প্লাস থেকে, ঠিক আছে। আচ্ছা, আমার উদ্দেশ্য কি, মসফেট কে বলা হয় ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কিন্তু এইখানে মসফেটের মধ্যে মসফেট আমার কি কাজ করে, অ্যামপ্লিফায়ার আর হচ্ছে সুইচিং এর কাজ করে। তাহলে আমি শুরুতে এই জিনিসটা বুঝবো, আমার সুইচিং এর কাজ সে করতেছে, মানে এখানে কারেন্ট যাবে, সেই কারেন্টটা আগে কন্ট্রোল করবে, ঠিক আছে। তো দেখি এই সোর্সের সাথে আমি কি করলাম, একটা নেগেটিভ ভোল্টেজ যুক্ত করলাম, গেটের সাথে একটা পজিটিভ ভোল্টেজ যুক্ত করলাম, ক্লিয়ার। এখন দেখেন এই পজিটিভ চার্জগুলো কি এই মেটালে এসে জমা হবে না, জমা হচ্ছে, তো মেটালে এসে জমা হইল। এই পজিটিভের জন্য এইখানে হোলগুলি কি হবে, নিচে নামা শুরু হবে না, এই পজিটিভ হোলও কি পজিটিভ না, তাহলে পজিটিভ গুলি কি হোলকে নিচে পাঠিয়ে দেবে। তাহলে এইখানেও যে অনেকগুলি হোল ছিল, এই হোলগুলো যখন নিচে নামবে, ওদের মধ্যে মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কিছু কিন্তু ইলেকট্রন ছিল, ওই ইলেকট্রনগুলি কি তখন উপরে উঠে আসবে, হ্যাঁ, ইলেকট্রনগুলি উপরে উঠে এসে এখানে ইলেকট্রনের একটা লেয়ার তৈরি হয়ে যাবে, ইলেকট্রনগুলি উপরে উঠে আসলো, হোলগুলি নিচে নেমে গেল, এতটুকু বুঝছি। এখন দেখেন, এখন আমার খেলা জমে গেছে, এখন কেন খেলা জমে গেছে, ইলেকট্রনগুলো উপরে উঠলো, আর এইখানে দুই বস্তা ইলেকট্রন আছে, তখন যেটা হবে, এই যে মাঝখানে একটা ডিপ্রেশন লেয়ারটা ছিল না, এটা ভেদ করে এই ইলেকট্রনগুলো এটার সাথে কানেক্টেড হয়ে যাবে, কানেক্টেড হয়ে এইখান থেকে এইখানে কি হয়ে গেল, ইলেকট্রনের একটা পথ তৈরি হয়ে গেল, তাই না। তাহলে এই যে গেট আর সোর্সে যখন আমি দিলাম, মানে কি করলাম, ভোল্টেজ সোর্স দিলাম, তখন ইলেকট্রনের এখানে একটা পথ তৈরি হয়ে গেল, কিন্তু পাশের ব্যাকটা কিন্তু এখনো কিছু করে না,
মানে এই ব্যাগ থেকে ইলেকট্রন বের হয়ে এখানে আসতেছে আসতেছে এরকম একটা ভাব। পরবর্তীতে এই সোর্সের সাথে আমি আবার কি করলাম, এই ড্রেনের আবার পজিটিভ চার্জ দিয়ে দিলাম। তাহলে এইখানেও কি তখন এইখানেও ইলেকট্রনগুলি কি হচ্ছে, এই পজিটিভের টানে ইলেকট্রনগুলি আসা শুরু হয়ে যাবে না? মানে ইলেকট্রনগুলি এই ব্যাগ থেকে বের হয়ে এই ব্যাগের থেকে আসতেছে আসতেছে। যখন এইখানে আমি পজিটিভ চার্জ দিয়ে দিলাম, ইলেকট্রনগুলি কি সম্পূর্ণ একটা পথ পেয়ে গেল না? তখন যেটা হবে, ইলেকট্রনগুলো এখান থেকে এসে এইখানে হয়ে এরকম করে আমার কারেন্ট ফ্লো শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ওভারঅল একটা মসফেটের মধ্যে দিয়ে কিভাবে কারেন্ট যায় সেই সিনারিটা। তো এই জিনিসটাকে আমি হচ্ছে দুই তিনটা ভাগে ভাগ করব। এই যে আমি পুরো জিনিসটা বললাম, এই জিনিসটা হচ্ছে তিনটা ধাপে হয়। প্রথম ধাপ কি, এই গেটে পজিটিভ ভোল্টেজ আসতেছে, এখানে চার্জগুলো জমা হচ্ছে, এটা একটা ধাপ। এরপর এই সোর্সের সাথে নেগেটিভ দেওয়ার জন্য এখানে ইলেকট্রনের একটা পথ তৈরি হচ্ছে। এরপর এই ভিডিএস এর সাথে পজিটিভ আর নেগেটিভ সোর্স দেওয়ার জন্য পুরো ইলেকট্রনটা কি একটা ফ্লো এর পাথ পেয়ে যাচ্ছে। বুঝছি? তো এরকম কয়েকটা স্টেপে আমার ওভারঅল কাজটা হয়ে থাকে একটা মসফেটের মধ্য দিয়ে কারেন্ট ফর্মেশন। তো এই জিনিসগুলো বিস্তারিত হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। সেটা হচ্ছে আমাদের কয়েকটা প্রসেস আছে, যেটা হচ্ছে এটা। প্রথমটা হচ্ছে ক্রিয়েটিং আ চ্যানেল। চ্যানেল মানে কি, পথ। ওকে, কোন একটা পথ তৈরি। এখানেও কি ইলেকট্রনের একটা পথ তৈরি হচ্ছে না? তো পথটা কিভাবে তৈরি হচ্ছে, এখানে ভোল্টেজটা দেওয়ার জন্য। কিভাবে পথটা তৈরি হচ্ছে এই জিনিসগুলি হচ্ছে আমরা এখন দেখবো যে, এখন না, এখন তো দেখার সময় নেই, পরের ক্লাসে ইনশাআল্লাহ দেখবো যে আমরা যদি গেটে নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করি তখন কি হবে, গেটে পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করলে কি হবে, এরপরে চ্যানেলটা কিভাবে ফর্মেশন হবে। মানে আমার উদ্দেশ্য কি, এখানে ভোল্টেজ দেওয়া, এখানে ইলেকট্রনগুলো জমা হওয়া, এরপরে ইলেকট্রনগুলোর এখান থেকে এখানে ফ্লোটা, পুরো প্রসেসটা হচ্ছে আমার চ্যানেল ফর্মেশন। এই প্রসেসটাই হচ্ছে চ্যানেল ফর্মেশন। আর এটারও আবার দুই তিনটা স্টেপ থাকে, অ্যাকুমুলেশন, তারপর আর দুটো নাম আছে, নামটা দেখতে হবে এখানে। এই যে অ্যাকুমুলেশন, তারপর হচ্ছে ডিপ্লেশন, লাস্টে হচ্ছে ইনভার্সন। এরকম তিনটা স্টেপ আছে। এরপর হচ্ছে আবার চ্যানেল ফর্মেশন হলো, এরপরে মসফেটটা কিভাবে কাজ করতেছে সেটা আমি দেখব। এরপরে পরবর্তী ইয়াতে দেখবো আমরা পিঞ্চ অফ। একটা টাইমে সেটা স্যাচুরেট হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে পিঞ্চ অফ। পিঞ্চ অফ দেখবো। তারপরে এরপরে হচ্ছে মসফেট আমরা কিভাবে বানাবো সেটা নিয়ে কাজ করব। মসফেটের ক্যারেক্টারিস্টিক্স গেল, আর পরবর্তীতে মসফেটের স্ট্রাকচার, আর হচ্ছে এত কিছু লাগবে না, মোড অফ অপারেশন লাগবে। আর স্যার মিড কি মসফেটের উপরই হবে? এরপর এখানে রিলেটেড দুই একটা ম্যাথ থাকে, একটা বা দুটো ম্যাথ থাকতে পারে। আর কিভাবে মসফেটটা তৈরি হবে এটা হচ্ছে প্রসেসটা থাকে। ভিডিওতে স্যার ম্যাথ থাকবে। এটা নিয়ে হ্যাঁ আশা করি ম্যাথ থাকবে। তো আজকে ক্লাস এতটুকু পর্যন্ত, এটা একটা ওভারভিউ দেওয়া হলো। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই যে পুরো যে চ্যানেলটা ফর্মেশন হচ্ছে এটা কয়টা স্টেপে হলো, এই স্টেপগুলো প্রত্যেকটা ভেঙে ভেঙে আমরা করব। ওকে।